প্রশ্ন উঠছে এই কারণেই, কারণ দেহ দাহ হয়ে গেলে বহু ফিজিক্যাল এভিডেন্স চিরকালের জন্য নষ্ট করে দেয়া যায়, আর পরে ইন্ডিপেন্ডেন্টলি রিএক্সামিন করা যায় না, যে অসুবিধে সিবিআই বুঝতে পেরেছে বারবার। অবশ্য পোস্টমর্টেম হয়ে গেলে অনেক ফরেন্সিক ডকুমেন্টেশন থেকে যায়, কিন্তু ফ্যামিলি কনসেন্ট, প্রসিডিউরাল ফেয়ারনেস এবং সেকেন্ড এক্সামিনেশনের সুযোগ, এগুলো তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই কারণেই ক্রিমেশনে তাড়া দেয়া হয়েছে কি না সেটা শুধুই একটি মানবিক প্রশ্ন নয়, এটা এভিডেন্স প্রিজার্ভেশনের প্রশ্ন এবং ক্রিমিনাল ষড়যন্ত্রের তারও প্রশ্ন। এখন প্রশ্ন, এই তাড়াহুড়োর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগ কতটা? প্রকাশ্য সূত্র অনুযায়ী এখনও পর্যন্ত সরাসরি অভিযোগের কেন্দ্রবিন্দু বেশি করে কলকাতা পুলিশের আচরণ, পরিবারকে টাকা দেওয়ার চেষ্টা এবং দাহ প্রক্রিয়ার তাড়াহুড়ো বা চাপের অভিযোগ। নতুন সরকারের, শুভেন্দু অধিকারীর সরকারের বা বিজেপি সরকারের ভাষ্য হলো, কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কি না সেটি তদন্তে দেখা হবে। অর্থাৎ এখানেও একই কথা, ডাইরেক্ট প্রুফ এখনও প্রকাশ্যে নেই, সেটার জন্যই তদন্ত দরকার, কিন্তু ইনভেস্টিগেটিভ সাসপিশন তৈরি হয়েছে ভালো মতোই। আর তদন্তের জন্য সবচেয়ে জরুরি হবে এই চেন রিকনস্ট্রাকশান। হাসপাতাল থেকে মর্গ, মর্গ থেকে পোস্টমর্টেম, পোস্টমর্টেম থেকে বডি রিলিজ থেকে ক্রিমেটোরিয়াম, এই প্রতিটি ধাপে কে কখন কি নির্দেশ দিয়েছিল সেটা ওই রাতের 100 কল থেকেও অনেকটা এগিয়ে আসবে। আর আরও একটা জিনিস মনে রাখতে হবে, এখন কিন্তু মমতা ব্যানার্জির সরকার নেই, সুতরাং যে আইপিএস অফিসাররা তখন নিজেদের খুঁটি শক্ত করতে মমতা ব্যানার্জিকে খুশি করবার জন্য অন্যায় সমস্ত কাজ করেছিলেন, তারা এখন নিজেদের বাঁচার স্বার্থে কিন্তু বলবেন যে সেই রাতে মমতা ব্যানার্জি কী নির্দেশ দিয়েছিলেন, এবং সেগুলো তো কল রেকর্ডে চলে আসবে। যদি দেখা যায় প্রশাসনিক হায়ারার্কির উপরের স্তর থেকে প্রেশার এসেছে, তাহলে মামলার চরিত্রই যে বদলে যাবে এবার বলার অপেক্ষা রাখে না। এবার চতুর্থ এবং সবচেয়ে টেকনিক্যাল স্তম্ভ, তদন্তের আওতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা। আরজিকর কাণ্ডে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের বক্তব্য, যেখানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা তদন্তের আওতায় আনার কথা বলেছেন, তা আইনি ও সাংবিধানিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধান এবং দেশের ফৌজদারি আইন অনুযায়ী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের গ্রহণযোগ্যতা ও প্রক্রিয়াটি সহজ কথায় কীরকম বলছি, সাংবিধানিক অনাক্রম্যতা, যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল ইমিউনিটি, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 361 অনুযায়ী কেবল ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যপালগণ তাদের পদে থাকাকালীন সময়ের ফৌজদারি মামলা বা গ্রেপ্তারি থেকে সম্পূর্ণ আইনি ইমিউনিটি পান। কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বর্তমান বা প্রাক্তন যাই হন না কেন, এই ধরনের কোনো ইমিউনিটি তিনি পান না। যেহেতু মমতা ব্যানার্জি বর্তমানে আর মুখ্যমন্ত্রী পদে নেই, তাই আইনগতভাবে তার বিরুদ্ধে যে কোনো ফৌজদারি বা প্রশাসনিক তদন্ত চালানো সম্পূর্ণ গ্রহণযোগ্য। সরকারি পদাধিকারী হিসেবে আইনি সুরক্ষা বা যেটাকে বলা হয় প্রায়র স্যাংশন, ঘটনার সময় মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি তিনি ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে। সরকারি দায়িত্ব পালন করার সময় কোনো বিষয়ের জন্য তদন্ত করতে গেলে কিছু বাধ্যবাধকতা থাকে, যেমন সেখানটায় তারা তাদের এই কাজটাকে তারা তাদের ডিউটির মধ্যে থেকে করতে হয়েছে কিনা সেটা দেখা হয়। কিন্তু অপরাধমূলক কাজ বনাম সরকারি কর্তব্য, এই যদি অভিযোগটি তার এই কর্তব্যের বাইরের কোনো অপরাধের, যেমন অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাট বা প্রভাব খাটানো, যেগুলো আরজিকর মামলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠেছে, সেগুলোর সাথে যদি তিনি যুক্ত থাকেন, তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে
বা তথ্য প্রমাণ খতিয়ে দেখার জন্য আইনি কোনো সুরক্ষা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেই। তদন্তের ভিত্তি ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করতে গেলে তাকে সেখানটায় তদন্তের আওতায় আনাই যাবে, সেখানে কোনো রকম নিষেধ নেই। তদন্তের মোড় ঘোরাতে বা অপরাধের পর তথ্য প্রমাণ লোপাট করতে উপর মহল থেকে আইপিএস অফিসারদের বেআইনি নির্দেশ দেওয়া হয়েছিল, এটা প্রমাণ করার জন্য তদন্তের আওতাভুক্ত মুখ্যমন্ত্রীকে করাই যায়। তার কল রেকর্ড ও চ্যাট খতিয়ে দেখা যায়। বর্তমান মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে অফিসারদের কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে। আইনি প্রক্রিয়ায় কোনো অপরাধের সূত্র খুঁজতে বা ষড়যন্ত্রের জাল উন্মোচন করতে নির্দিষ্ট আইনি নিয়ম নীতি মেনে যে কোনো ব্যক্তির, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও, ডিজিটাল ফুটপ্রিন্ট পরীক্ষা করা সম্পূর্ণ বৈধ। সুতরাং আইনি দৃষ্টিকোণ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালানো সম্পূর্ণ গ্রহণযোগ্য। কোনো জায়গা থেকে কোনো স্যাংশনের দরকার নেই। তবে এই তদন্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় টিকিয়ে রাখতে হলে আইপিএস অফিসারদের বিভাগীয় তদন্তের বয়ান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে রাজ্যপালের কাছ থেকে প্রয়োজনীয় আইনি অনুমতি তখন নেওয়ার দরকার হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ডিউটিতে এক রাতে 100 বার পুলিশকে ফোন করা, এটা বিরল ঘটনা শুধু নয়, এই ঘটনাই মনে করিয়ে দিতে পারে, ইঙ্গিত দেয় যে পুরো ঘটনা প্রবাহে একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবং তাহলে এই মামলায় তাকে তদন্তের আওতায় তাকে নিয়ে আসা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 4টি স্তম্ভ আলাদা আলাদা নয়, এগুলো একসঙ্গে মিলে একটা বড় প্রশ্ন তৈরি করে। আরজিকর কাণ্ড কি শুধু তদন্তে গাফিলতি, নাকি তার চেয়েও বড় কিছু হয়েছিল? কি সেই বড় কিছু? একটি সম্ভাবনা হলো সিস্টেমিক কোলাপস, আর একটা সম্ভাবনা কোঅর্ডিনেটেড কভার আপ, অর্থাৎ জিনিসটাকে ধামাচাপা দেয়া। এই দুইয়ের মধ্যে কোনটা সত্যি, আবার দুটো মিলেও সত্যি হতে পারে, সেটা নির্ভর করবে টাইমলাইন রিকনস্ট্রাকশান, ডিজিটাল কমিউনিকেশান ট্রেল, পুলিশ ফাইল মুভমেন্ট, ফরেন্সিক সিকোয়েন্স এবং ফ্যামিলি টেস্টিমনি, যিনি নিহত তার ফ্যামিলি কি বলছে তাদের কথার উপরে। কারণ যদি প্রমাণ হয় প্রশাসনিক শীর্ষস্তর শুধু আপডেট নেয়নি, বরং প্রক্রিয়াকে প্রভাবিত করেছে, তাড়াতাড়ি পোস্টমর্টেম করেছে ওই রাত্রেই জলদি তাদেরকে না জানিয়ে গিয়ে পুড়িয়ে দেয়া, এই সব কিছু এর সম্ভাবনা ভীষণ রকমের প্রবল। তাহলে এই কেস আর শুধুই এক ভয়াবহ অপরাধের মামলা থাকবে না, এটি হয়ে উঠবে রাষ্ট্রীয় ক্ষমতা, পুলিশি ভূমিকা, বিচার প্রক্রিয়া ধামাচাপা দেওয়ার জন্য একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের যুক্ত হয়ে থাকার ঘটনা। আর যদি তা প্রমাণ হয় তদন্তে প্রাথমিকভাবে, তাহলে মমতাকে বলা যায় মমতার চারপাশে বিপদের জাল ক্রমশ তাকে আরও জড়িয়ে ধরতে চলেছে। আরজিকর তাকে এমন বিপদে ফেলতে পারে যা তার দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেননি কখনো। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানান আপনাদের বক্তব্য, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।